তোমার কথা শুনতে ভালো লাগছে না। নওশিন একরাশ অভিমান নিয়ে বলল, এখনো ইগনোর করে যাচ্ছ সাদ? তোমার এই ইগনোরেন্সের কারণে আমি বাধ্য হয়েছি ভুলটা করতে। আরশাদ ক্রুদ্ধ গলায় বলল, কোন মুখে এত বড় বড় কথা বলছো তুমি? এক ফোঁটাও রিগ্রেট নেই তোমার মধ্যে, তাই না? নিজের করা ভুলের জন্য দোষ আমাকে করে যাচ্ছ। এর আগে কখনো আরশাদ তার সঙ্গে এতটা উঁচু গলায় কথা বলেনি, আর বলবেই বা কেন? যে মানুষটাকে সে এই জীবনে সব থেকে বেশি ভালোবেসেছে তার সঙ্গে উঁচু গলায় কথা বলার প্রশ্নই ওঠে না। তার মানে কি আরশাদ কি আর নওশিনকে ভালোবাসে না? একটা রাত, এই এক রাতের মধ্যে কারো ভালোবাসা উবে যেতে পারে? নওশিন ব্যথিত গলায় বলল, ঘৃণা করো না তুমি আমাকে? আমি জানি না। আরশাদের এমন উত্তরে যেন তার অন্তরের ব্যথা আরো কয়েকগুণ বেড়ে গেল। দীর্ঘ সময় চুপ করে রইল নওশিন। নিজেকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আরশাদকে ভালোবেসে নিজেকে সর্বোচ্চ কষ্ট দিয়েছে নওশিন। দীর্ঘ নীরবতার পর নওশিন কম্পিত স্বরে বলল, তাহলে আমার সঙ্গে এক ছাদের নিচে থাকতে হবে কেন? ডিভোর্স নিয়ে নি আমরা। আরশাদ হতবাক গলায় বলল। আমি জানি না, ডিভোর্সের কথা তুমিই বলেছ। নওশিন আরেকটু জোর দিয়ে বলল, হ্যাঁ বলছি, আমার পক্ষে সম্ভব না তোমার এই ইগনোরেন্স সহ্য করা। আমি কোনোদিনও তোমাকে ইগনোর করিনি। কাজকে একটু বেশি প্রাধান্য দেওয়া মানে এই না তোমাকে ইগনোর করা। তাই বলে তুমি... তোমার সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাব। আর তাছাড়া তোমার পক্ষেও সম্ভব না আমাকে মাফ করা। ছেড়ে দাও আমাকে। বর্তমানে কিছু মুহূর্ত, কিছু দৃশ্য, কিছু স্মৃতি একটা মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। মানব মস্তিষ্ক নাকি কোনো কিছু ভুলে যায় না। জন্ম মুহূর্ত থেকে আজ অবধি সকল স্মৃতি মস্তিষ্কে জমা আছে। মস্তিষ্ক যে সকল স্মৃতিগুলো জরুরি মনে করে না, সেই সকল স্মৃতি আমাদের চোখের সামনে ভেসে ওঠে না। আর যে স্মৃতিগুলো তার কাছে জরুরি, সেগুলো চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে। ওই রাতটাকে আরশাদের মস্তিষ্ক কেন এত জরুরি মনে করে কে জানে। কারণে অকারণে যখন তখন ওই রাতের প্রতিটা মুহূর্তে স্মৃতি দৃশ্যমান হয়ে ওঠে চোখের সামনে। নওশিনের সঙ্গে কথোপকথনের প্রত্যেকটা শব্দ আজও কানে ভেসে বেড়ায় তার। দোলনাওয়ালা ওই বারান্দায় গেলে আজও গা ছমছম করে ওঠে। আজ কি মনে করে আবারও পুরনো ডায়েরিটা খুলে বসলো আরশাদ। ডায়েরি মানুষকে ফেলে আসা দিনগুলোর সাথে জুড়ে দেয়। আরশাদের আজ ফেলে আসা দিনগুলোর কাছে ফিরে যেতে ইচ্ছে করছে কিনা কে জানে। অবশ্য ইচ্ছা না করারই কথা। তার ফেলে আসা দিনগুলো নিতান্তই সুখকর নয়। আরশাদের লেখায় অর্ধেকের কিছুটা কম ডায়েরি ভরেছে, বাকি খালি পড়ে আছে। প্রতিটা পাতায় একই কথা লেখা, একটি মাত্র বাক্য বারবার অনবরত। একটা সময় নিজেকে শেষ করে দেওয়ার বড় আকাঙ্ক্ষা ছিল তার। প্রতিটা মানুষ জীবনে কোনো না কোনো একবার নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা মাথায় আনে কি না কে জানে। তবে এক জীবনে সেই চিন্তা এসেছে আরশাদের মাথায়। প্রথমবার এসেছিল যেদিন বাবা তাদের একা ফেলে চলে গেল, দ্বিতীয়বার ওই রাতে। ভাগ্যক্রমে তৃতীয়বারটা না এলেও ওই দুইবারই তার জীবনে প্রলয়ঙ্কারী ঝড় সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা এখন আর আরশাদ মাথায় আনে না। একটু একটু করে শুধরে নিয়েছে নিজেকে। নিজের জন্য লড়াই করতে শিখেছে, তবুও কোথায় যেন এক প্রগাঢ় শূন্যতা। মনে হয় যেন নিজের জন্য লড়াই করতে গিয়ে এক পর্যায়ে হেরে যাবে আরশাদ। সোফায় গা এলিয়ে দিয়ে টিভির দিকে তাকিয়ে আছে ওরা। শেষ বিকেল সিনেমার শুটিং দুদিন আগে শেষ হয়েছে। আপাতত কাজের তেমন একটা চাপ নেই। শুটিং ছাড়া আরশাদ খুব একটা ঘর থেকে বের হয় না। পরিচালক বা প্রযোজকদের সঙ্গে মিটিংও সারে নিজ বাড়িতে। ওরার কাজ শুধু মিটিংগুলো ফিক্সড করে সময়টা দুপক্ষকে জানানো। এ কাজ ঘরে বসেও করা যায়। ওরা বিরক্ত দৃষ্টিতে টিভি স্ক্রিনের নিচ দিয়ে বয়ে যাওয়া খবরগুলো পড়ছে। এমন নয় যে বিশ্বের কোথায় কি হচ্ছে তা নিয়ে সে খুব চিন্তিত। করার কিছু নেই বলে খবরগুলো পড়া। সীমা বাড়িতে নেই থাকলে ওর সঙ্গে গল্পগুজব করে সময়টা পার করে দেওয়া যেত। পড়াশোনাও ও করার নেই। সেমিস্টার শেষ হয়ে গেছে, নতুন সেমিস্টার শুরু হতে এখনো ঢের বাকি। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। বিরক্তিতে ওরার সমস্ত শরীর জ্বলে উঠছে। এখন আবার কে ফোন করলো কে জানে। কিছু কিছু দিন থাকে যখন কোনো কাজ করতেই মন সায় দেয় না। ইচ্ছে করে কেবল একরাশ আলসেমি নিয়ে বিছানায় পড়ে থাকতে। অরার জন্য আজ তেমনই একটা দিন। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে অরার বিরক্তি আরও কয়েকগুণ বেড়ে গেল। ফোন করেছে তুফান। তুফান আরশাদের বডিগার্ড। আরশাদের সঙ্গে সম্পর্কযুক্ত কারোর সাথে আজ কথা বলতে ইচ্ছে করছে না। কাজ করতে করতে বেচারি ক্লান্ত। একটা দিনও সে কাজ ছাড়া কাটাতে পারবে না। হাজারো বিরক্তি সত্ত্বেও ফোনটা রিসিভ করলো অরা। অপর প্রান্ত থেকে তুফান ব্যস্ত গলায় বলল, ওরা আফা স্যার কোথায় জানেন? অরা বিরক্তি গলায় বলল, সেটা তো তোমার জানার কথা তুফান। তুমি স্যারের বডিগার্ড, আমি তো না। স্যারের আজকে কোথায় থাকার কথা? আমি কি করে বলবো কোথায় থাকার কথা? আজ কোনো মিটিং রাখিনি। স্যারের তো বাড়িতেই থাকার কথা। কেন, কি হয়েছে? তুফান উদ্বিগ্ন গলায় বলল, দেখেন তো অবস্থা। স্যার এই দুপুরবেলা গাড়ি নিয়ে বের হয়েছে, আমাদের কাউকে সাথে নেননি, একটা ড্রাইভার করে চলে গেলেন। চিন্তা হয় না বলেন?
মনের অজান্তে আবার চোখ গেল টিভির দিকে। টিভি স্ক্রিনের নিচের দিকে ভেসে উঠেছে আজকের তারিখ। কি সর্বনাশ, আজ 13 তারিখ। আজকের কথা ওরা একেবারেই ভুলে গিয়েছিল। আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওরা বহু কষ্টে নিজেকে সামলে বলল, তুফান, আমি জানি স্যার কোথায় আছে। আমি ওনাকে নিয়ে আসছি, তোমাদের তাকে নিয়ে চিন্তা করতে হবে না। ফোন কেটে দিয়ে এক লাফে উঠে বসলো ওরা। তার গা বেয়ে প্রবল হাওয়া বয়ে গেল। একটু একটু করে হৃদস্পন্দন বেড়েই চলেছে। 13 এপ্রিল। প্রতি বছর ঠিক এই দিনটায় এমনই অনুভূতি হয় তার। ঠিক এই দিনটায় আশাদের পাগলামি যেন সকল সীমা ছাড়িয়ে যায়। আজকের এই দিনটাতেই নওশিনের সঙ্গে বিয়ে হয়েছিল আশাদের। নিঃসন্দেহে একসময় এই দিনটা ছিল তার জীবনের সব থেকে বিশেষ দিন, তবে এখন আর নেই। তাই হয়তো এই দিনটাকে সহ্য করতে পারে না আশাদ। নিজের মধ্যে থেকেও হারিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বিরক্তিকর ব্যাপার। এতই যখন টান তখন ডিভোর্স নেওয়ার কি দরকার ছিল কে জানে। সভ্য সমাজ মনে করে এই বিচ্ছেদ মানুষের জীবনে শান্তি বয়ে আনে। যে মানুষটার সাথে থাকা সম্ভব নয় সেই মানুষটার থেকে আলাদা হয়ে গেলেই জীবনে ফিরে আসবে সকল শান্তি। এই ধারণা একেবারেই ভুল। ওরা দেখেছে এক ডিভোর্সের কারণে কিভাবে তিলে তিলে নিজেকে শেষ করে ফেলছে আশাদ। কোনো মানে হয়? চিন্তিত ভঙ্গিতে জানালার কাছে এসে দাঁড়ালো ওরা। বাইরে প্রকৃতি তার তাণ্ডব চালাচ্ছে। শুরু হয়েছে প্রবল কালবৈশাখী ঝড়। জানালা থেকে কিছু দূরে কয়েকটা তাল গাছ দেখা যায়। প্রচণ্ড ঝড়ের বেগে গাছগুলো একটু পরপর হেলে উঠছে। ঝড়কে ভয় করলে চলবে না। ওরাকে এই মুহূর্তে বাইরে বের হতেই হবে, তা না হলে সত্যি সত্যি অনর্থ ঘটে যাবে। তৈরি হতে হতে উবার কল করলো ওরা। এই প্রবল ঝড়ের মধ্যে নিশ্চয়ই রিক্সা নিয়ে বের হওয়া যাবে না। অবশ্য আশাদের ড্রাইভার জহিরকে ফোন করে বললে সে একটা গাড়ি নিয়ে চলে আসতো। জহির সারাদিন ও বাড়িতে পড়ে থাকে, কি দরকার? ওরা নিতান্তই ভীতু প্রকৃতির মেয়ে নয়। একটা সময় ছিল, এখন আর নেই। ভয় তাকে সহজে কাবু করতে পারে না। তবে আশাদের ছোট বড় এই পাগলামিগুলো নিয়ে তার ভয়ের শেষ নেই। পাগলামির বশে যদি ছেলেটা কোনোদিন এক নিজের বড়সড় ক্ষতি করে ফেলে। বিলাসবহুল 5 তারকা হোটেলের সামনে এসে থামলো ওরার উবার। ওরা জানে আশরাত কোথায় আছে, 316 নম্বর রুমে। প্রতি বছর এই দিনে ঠিক ওই রুমটায় গিয়ে উঠে আশরাত। নিজের জন্য অজস্র পরিমাণ ড্রিঙ্কস অর্ডার করে অচেতন না হয়ে যাওয়া পর্যন্ত ড্রিঙ্কস করে। এই ভয়ঙ্কর ব্যাপারটাই অভ্যস্ত হয়ে গেছে ওরা। মদ্যপানের অভ্যাস আশাদের নেই, তবে এই একটা দিনে নিজেকে কিছুতেই আটকাতে পারে না সে। যন্ত্রণার নানা ধরন রয়েছে। কিছু কিছু যন্ত্রণা আছে যা সহজেই কাশ হয়ে যায়। আবার কিছু যন্ত্রণা এতটাই তীব্র হয় যে তার মুখোমুখি হওয়ার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলে। আরশাদের যন্ত্রণাগুলো ঠিক তেমনই। কাঙ্ক্ষিত রুমটায় সামনে এসে অনবরত কলিং বেল বাজিয়ে যাচ্ছে ওরা। দরজার ওপাশ থেকে কোনো প্রকার সারা শব্দ আসছে না, যদিও তাতে কিছু যায় আসে না। দরজা না খুলে যাওয়া পর্যন্ত এই কলিং বেল বাজিয়েই যাবে ওরা। ওরা ভেবেছিল কয়েক ঘন্টা নিরলস পরিশ্রমের পর আরশাদকে ঘর থেকে বের করা যাবে। তবে তাকে অবাক করে দিয়ে কয়েক মিনিটের মাথায় দরজা খুলে দিল আরশাদ। বুকটা ধক করে কেঁপে উঠল ওরার। শত মানুষের মনের মাঝে বাস করা আরশাদকে প্রতিনিয়ত খুব কাছ থেকে দেখে ওরা। ব্যক্তিগত জীবনে আরশাদ গম্ভীর, অল্পভাষী আর রাগী। এছাড়াও তার মাঝে যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হচ্ছে অনুভূতি শূন্যতা। নিজের অনুভূতিগুলো সকলের সামনে আরশাদ প্রকাশ করে না বললেই চলে। তবে আজ যেন এক ভিন্ন মানুষকে আবিষ্কার করলো ওরা। আরশাদকে দেখে মনে হচ্ছে যেন কেউ একজন চাবুক দিয়ে অনবরত আঘাত করেছে তাকে। আঘাত পেতে পেতে অবসন্ন হয়ে উঠেছে তার ভেতরটা। চোখ দুটোতে জমে আছে একরাশ কথা। সে কথাগুলো এই মুহূর্তে বলতে না পারলে যেন সে মরেই যাবে। আরশাদ টলতে টলতে বলল, ও তুমি এসেছো? তোমার অপেক্ষাই করছিলাম। আবারও মনে মনে ধাক্কা খেলো ওরা। প্রতি বছর আরশাদ এমন পাগলামি করে, প্রতিবারই ওরা এসে তাকে নিয়ে যায় এখান থেকে। কিন্তু কোনোবারই তো আরশাদ অপেক্ষা করে থাকে না তার জন্যে। তবে আজ অপেক্ষা করছে কেন? আরশাদ আরো কিছু বলতে যাবে তার আগে ওরা ঢুকে দরজা বন্ধ করে দিল। হলওয়েতে অনেকে যাওয়া আসা করছে। সুপারস্টার আরশাদ হককে এই অবস্থায় দেখাটা নিশ্চয়ই কারো কাম্য নয়। বলতে যাওয়া কথাটা অপূর্ণ রেখে আরশাদ আবারও গিয়ে বসলো সোফায়। সোফার সামনে মার্বেল পাথরের প্রকাণ্ড এক টেবিল। টেবিলের উপরই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ড্রিঙ্কসের বোতল আর গ্লাস। আরশাদ গ্লাসে ছোট চুমুক দিল। ওরা সোফায় তার পাশে বসে বলল, স্যার চলুন প্লিজ। আরশাদ ঘোরলাগা কণ্ঠে বলল, কোথায় যাব? আপনার বাড়িতে প্লিজ স্যার, অনেক হয়েছে, এবার ফিরে চলুন। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি কোথাও যাব না ওরা, তুমি চলে যাও। আজ সারা রাত আমি এখানেই থাকবো, যতক্ষণ পর্যন্ত অজ্ঞান না হই ততক্ষণ ড্রিঙ্ক করব। তুমি যাও। আপনাকে যেতে হবে স্যার, এত ড্রিঙ্ক করলে আপনার শরীর খারাপ হবে। হোক গিয়ে, তাতে তোমার কি? ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে ওরা ক্লান্ত গলায় বলল, কেন এমন করছেন স্যার? কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন? শুধু শুধু? ছোট্ট এই শব্দ দুটো যেন ঘুরপাক খাচ্ছে আরশাদের মস্তিষ্কে। ফেলে আসা দিনগুলো ঝড়ের গতিতে বয়ে গেল তার চোখের সামনে দিয়ে। তুমি আমাকে চেনোই না ওরা, আমি কোনো কিছু শুধু শুধু করি না। ফিরে চলুন প্লিজ।
অরার কথা শেষ হওয়ার আগে আরশাদ অন্যমনস্ক গলায় বলল। কথা ফোন করছিল তোমাকে? জি স্যার। আরশাদ ব্যস্ত গলায় বলল। কি বলেছে? কবে ওর ফ্লাইট? অরা শুকনো ঢোক গিলে বলল। আগামী মাসের 3 তারিখ। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইল আরশাদ। বাস্তবতার জগতের সাথে যেন তার কোনো পরিচয় নেই। তার একমাত্র বসবাস ঘরের জগতে। গ্লাসটা আবারও হাতে নিয়ে এক চুমুকে সবটা ড্রিঙ্ক শেষ করে ফেলল আরশাদ। বোতলটা হাতে নিল পুনরায় গ্লাস ভর্তি করার উদ্দেশ্যে। অরা উদ্বিগ্ন গলায় বলল। স্যার প্লিজ নিজেকে সামলানোর চেষ্টা করুন। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদ বলল। কেউ একজন তোমার কাছ থেকে একটা একটা করে তোমার সব প্রিয় জিনিস কেড়ে নিলে কি করতে তুমি? পারতে নিজেকে সামলাতে? অরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশাদের দিকে। তার চিরচেনা স্যারকে আজ বড্ড অচেনা লাগছে। আরশাদের দৃপ্ত কণ্ঠস্বরে আজ মিশে আছে বিচিত্র এক ব্যথা। গভীর মনোযোগ দিয়ে গ্লাসটার দিকে তাকিয়ে থেকে আরশাদ বলল। সবার ধারণা আমি ক্যারেক্টারলেস। অন্য এক নায়িকার সাথে আমার অ্যাফেয়ার ছিল। আমার কারণে ডিভোর্স হয়েছে। পত্র পত্রিকায়, টিভি, ম্যাগাজিন, সব জায়গায় এই একটাই কথা। সব দোষ সাথে নিজেদের মন করা কথা নিয়ে নিজেরাই নিউজ করে ফেলেছে। একবারও জানতেও চায়নি সত্যটা। তুমি জানো সত্যটা কি? অরা বলল। আমি এসব কথা শুনতে চাই না স্যার। আরশাদ ধমকে সুরে বলল। কেন শুনবে না? তোমাকে শুনতেই হবে। ইটস অ্যান অর্ডার। 3 বছর ধরে কেউ আমার কথা শুনতে চায়নি, কেউ আমাকে বুঝতেই চায়নি। তোমাকে শুনতেই হবে। আপনার রেস্ট দরকার স্যার। আরশাদ ব্যর্থ স্বরে বলল। আমার কিচ্ছু যায় আসে না কে কি বললো, কে কি ভাবলো। আই ডোন্ট কেয়ার। মানুষ যদি চায় মন গড়া গল্পের বিশ্বাস করতে, আমি তো আর পারবো না তাদের ফেরাতে। আমার সব চিন্তা কথাকে নিয়ে। মেয়েটা এখন না হয় কিছু বুঝতেছে না, কিন্তু একটা সময় তো বড় হবে, পৃথিবীটাকে বুঝতে শিখবে। এইসব নিউজ কি তখন ওর চোখে এড়িয়ে যাবে? কখনোই না। কথা দেখবে আর নিজের বাবাকে চরিত্রহীন ভাববে, ঘৃণা করবে আমাকে। অরা বিড়বিড় করে বলল। না স্যার। অবশ্যই হ্যাঁ। বাবা মায়ের মধ্যে কেউ একজন চরিত্রহীন হলে সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যায়, যেমনটা আমার হয়েছে। কথা আমাকে চরিত্রহীন ভাববে আর মনে মনে কষ্ট পেয়ে শেষ হয়ে যাবে। বাবা হয়ে মেয়েকে এই কষ্টের মুখে ঠেলে দিতে যাচ্ছি আমি। দেশের সব থেকে বড় সুপারস্টার আরশাদ হক নিজের জীবনের সব থেকে বড় লুজার। আরশাদের মুখ থেকে এসব শুনতে চাইছে না অরা। আরশাদকে এতটা কষ্টে দেখে কেঁপে উঠছে তার সমস্ত শরীর। কোনো এক জাদুর বলে নিমিষে এই মানুষটার সকল কষ্ট দূর হয়ে গেলে ভালো হতো। একটা মানুষ নিতান্তই অনুভূতিহীন হতে পারে না। অনুভূতি ছাড়া আবার মানুষ হয় নাকি? আর জানতো আরশাদ নির্ঘাত মনে মনে অতি গোপন কোনো অনুভূতি পুষে বেড়াচ্ছে। তবে সেই অনুভূতি যে এতটা প্রগাঢ় কে জানতো। আরশাদের ভয়টা অগ্রাহ্য করার মতো নয়। নিজের মেয়েকে সে জীবনের থেকেও বেশি ভালোবাসে। আসলে যদি ওই মিথ্যা বানোয়াট খবরগুলো বিষিয়ে দেয় কথা শুভ্র মনটাকে, বাবার দিক থেকে যদি মুখ ফিরিয়ে নেয় মেয়েটা, আরশাদ কি পারবে তা সহ্য করতে? মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আরশাদ বলল। আমার সারা জীবনে আমিও ওই একটা মানুষকে ভালোবেসেছি। আমার কি আমার কি মনে হয় জানো, ওরা ভালোবাসার ক্ষেত্রে জোরাজোরি করতে হয় না। ভাগ্যে লেখা থাকলে ভালোবাসার মানুষটা এমনিতেই নিজের হয়ে যায়। ওরা লেখা না হয়ে থাকলে কোনো দিনই তাকে নিজের করে পাওয়া যায় না। আমার জীবনটা বড়ই অদ্ভুত। একটা মানুষকে ভালোবাসলাম, তাকে বিয়েও গেলাম, পেয়েও হারিয়ে ফেললাম। তার মানে কি আমার ভালোবাসা মিথ্যা ছিল? আপনার রেস্ট দরকার স্যার। এসব কথা না হয় অন্য আরেকদিন শোনা যাবে। এখন চলুন না প্লিজ। আরশাদ আটকে উঠে বলল। না, তুমি শুনো। অরা চুপ করে রইল। আরশাদকে এভাবে দেখতে তার মোটেও ভালো লাগছে না। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে, তবু অরা বসে রইল। কম্পিত দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্যারের দিকে। আরশাদের এই মুহূর্তে এমন কাউকে দরকার যে তার মনে জমে থাকা কথাগুলো শুনবে। মনের সব থেকে গভীর স্তরে যত্ন করে পুষে রাখা গোপন কথাগুলো শোনানোর জন্য আরশাদ হয়তো একমাত্র তাকেই ভরসা করতে পারছে। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল। আমার একটাই দোষ, আমি একটু বেশি কাজ করি। ফ্যামিলিকে বিন্দুমাত্র সময় না দিয়ে সবটুকু সময় আমার কাজেই দেই। এই দোষের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? ওরা তুমি হলে কি শাস্তি দিতে? অরা থেমে থেমে বলল। এটা তো কোনো দোষ না স্যার। এই দোষ অনেক বড় দোষ, তুমি বুঝবে না। এই দোষের কারণেই তো সবটাই হারালাম। জীবনটা ভালোই চলছিল জানো, একের পর একটা হিট দিয়ে যাচ্ছি।
প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমায় সাইন করছি, কথা একটু একটু করে বড় হচ্ছে, ওর মা আমার পাশে আছে। জীবনে এতটা খুশি আমি কখনোই ছিলাম না। নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হতো। হঠাৎ একদিন জানতে পারলাম আমি আমার বাবা হব। আমাদের ঘরে আলোকিত করে আরও একজন আসছে। বিস্ময়ের সীমা রইল না অরার। নওশিন কি দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা ছিল? চাকরির শুরু থেকে কেবল কথাকেই দেখে আসছে ওরা। তার জানা মতে সেই তাদের একমাত্র সন্তান। তাহলে দ্বিতীয় বাচ্চাটা কোথায়? আর খুশি হয়েছিলাম আমি। এর আগে এতটা খুশি হয়েছিলাম কথার জন্মের দিন। সবাই বলতো বউ বাচ্চাকে ল্যামলাইটার আলে রাখতে, এলিজিবল ব্যাচেলার ইমেজটা ধরে রাখতে, কিন্তু আমি সবসময় চেয়েছি আমার হ্যাপি ফ্যামিলিটাকে পুরো পৃথিবীর সামনে আনতে। গর্ব করতাম আমি আমার পরিবার নিয়ে, কিন্তু পরিবারটাই আর রইল না। আরশাদের হাতটা আবারও ফিরে গেল গ্লাসে। সে চুমুক দিতে যাবে তার আগে ওরা মিনতি সুরে বলল। স্যার না, আর না প্লিজ। আরশাদ বাধ্য ছেলের মতো নামিয়ে রাখলো গ্লাসটা। তবে গ্লাসের দিক থেকে তার চোখ দুটো সরছে না। সেদিকে তাকিয়ে থেকেই বলল, পাশে ছিলাম ওর সবসময়, সর্বক্ষণ। একবার শুটিং সেটে ডিরেক্টরের সঙ্গে ঝগড়া করে রীতিমতো ভাঙচুর বেরিয়ে আসি। পত্রপত্রিকায় এ নিয়ে প্রচুর সমালোচনা হয়। পুরো ইন্ডাস্ট্রি ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। আমি পাশে ছিলাম, সাহস জাগিয়েছিলাম। ওই ঘটনার পর ওর কেরিয়ার প্রায় ডুবতে বসেছিল। শক্ত হাতে সামলেছি সবটা।